টি-20 ক্যারিয়ারের ইতি টানছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ভারত সিরিজে হায়দ্রাবাদে খেলবেন শেষ ম্যাচ। বিকেলে সংবাদ সম্মেলনে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। আসন্ন বিপিএল এর উইকেট হবে স্পোর্টিং। গ্রাউন্ডস কমিটিকে নির্দেশনা বিসিবি সভাপতির। চন্ডিকা হাথুরু সিংহে ও কিউরেটর গামিনী ডি সিলভার বিকল্প খুঁজছে বোর্ড। এবং লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই সামনে রেখে অনুশীলন শুরু ব্রাজিলের। ইনজুরি নিয়ে বিপাকে টিম ম্যানেজমেন্ট। ভিনিসিয়াসের চোটে দলের সুযোগ পেলেন পেরেইরা। দেশের মাঠ থেকে সাকিবের টেস্ট ক্যারিয়ার শেষ করার প্রবল সম্ভাবনা, বিসিবি সভাপতির বার্তা। সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে দিল্লিতে টাইগাররা, ওপেনিং জুটির ব্যর্থতা নিয়ে দুশ্চিন্তা। দেখলে মনে হয় বাংলাদেশি ব্যাটাররা প্রচুর হিট করছে, হিসাব মেলানো যায় না স্কোর বোর্ডে। সিরিজের মাঝে টি-20 ক্যারিয়ার শেষ করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। গুঞ্জন আছে কাল দিল্লিতে শেষ ম্যাচ খেলবেন তিনি। তবে অন্য একটি সূত্রের দাবি, লোয়ার মিডল অর্ডারে আপাতত তার বদলি না থাকায় রিয়াদ অবসর নিতে পারেন হায়দ্রাবাদ সিরিজের শেষ টি-20 খেলে। আজ বিকেলে সংবাদ সম্মেলনে নিশ্চিত হওয়া যাবে মাহমুদুল্লাহ রিয়াদের অবসর গুঞ্জন নিয়ে। এই মুহূর্তে নাজমুল হোসেন শান্ত যখন একটা আভাস দিয়েছিলেন যে মাহমুদুল্লাহ রিয়াদের টি-20 ক্যারিয়ার কি তারই ঠিক করতে হবে, এবং নির্বাচকদের সঙ্গে কথা বলে যেহেতু 2026 বিশ্বকাপকে সামনে রেখে একটা নতুন পরিকল্পনা সাজাতে চাচ্ছে টিম ম্যানেজমেন্ট, যে কারণে কিনা বাংলা ক্রিকেটের সর্বকালের সর্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানও কিন্তু টি-20 থেকে সরে গিয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদের বয়স প্রায় 39 ছুঁই এই বয়সে তার চাইতে বড় কথা হচ্ছে তার যে পারফরমেন্স, যে ম্লান পারফরমেন্স যেটা শুরু হয়েছিল বিশ্বকাপ থেকে, বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে, এরপরে ভারতের বিপক্ষে প্রথম টি-20তে তার যে ব্যাটিং অ্যাপ্রোচ সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে, এবং তারপরে কিন্তু সেই গুঞ্জনের ডালপালা মেলেছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি সকাল থেকে এ পর্যন্ত আমার সঙ্গে 2 জন বিসিবি পরিচালকের কথা হয়েছে, তারা বলছেন যে মাহমুদুল্লাহ রিয়াদ টি-20 থেকে অবসরে যাচ্ছেন, এটা মোটামুটি নিশ্চিত। এখন শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার বাকি। তবে সেখানে একটা বিষয় আসলে সামনে এসেছে যে আগামীকাল দিল্লিতে বাংলাদেশের টিকে থাকার যে ম্যাচ, সেই ম্যাচটা দিয়ে কি মাহমুদুল্লাহ রিয়াদ টি-20তে অবসরে যাচ্ছেন না এই সিরিজটা দিয়ে? সেখানে আসলে তারা বলছেন যেহেতু 15 সদস্যের দল ঘোষণা করা হয়েছে যা প্রথম 3 টি-20 অর্থাৎ টি-20 সিরিজের জন্য, সেক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদ যদি অবসরে চলে যান। অবশেষে বিসিবি দিয়েছে সবুজ সংকেত। দেশের মাঠ থেকেই সাকিব আল হাসানের টেস্ট ক্যারিয়ার শেষ করার সম্ভাবনা প্রবল জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সাকিবের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা দূর হওয়ার আভাস মিলেছে। হেড কোচ হাথুরু সিং এর ব্যাপারেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে বিসিবি। রহমান পেয়ারের রিপোর্ট। সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার বিষয় নিয়েছিল অনিশ্চয়তা, তবে বিসিবির সভাপতি সোমবার দিয়েছেন ইতিবাচক বার্তা। হ্যাঁ, সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে। সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার। কানপুরে বাংলাদেশের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান জানিয়েছিলেন তার অবসরের পরিকল্পনা। চলতি মাসে সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজের মধ্য দিয়েই টেস্টকে বিদায় জানানোর ইচ্ছা। তিনি আশা প্রকাশ করেছিলেন পরিবর্তিত পরিস্থিতিতে বিসিবি তার দেশে এসে খেলার এবং খেলা শেষে নির্বিঘ্নে দেশ ছাড়ার ব্যবস্থা করবে। গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হওয়া সাকিবের চাওয়া পূরণের পথে বড় বাধা হলো তার বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলা। ভারতের বিপক্ষে লজ্জাজনক হারের পর বাংলাদেশের কড়া সমালোচনা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। গোয়ালিয়রে ব্লুজ জার্সিদের সামনে কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিতে না পারায় প্রশ্ন তুলেছেন টাইগারদের সামর্থ্য নিয়েও। সাবেক খেলোয়াড় এবং ধারাভাষ্যকার আকাশ চোপড়ার মতে নিম্নমানের ক্রিকেট খেলেছে বাংলাদেশ। সাতার পর এবার রঙিন পোশাকেও বিবর্ণ বাংলাদেশ। টেস্টে ধবদুলাইয়ের পর ভারত সফরে হারের বৃত্ত থেকে বেরোতে পারেনি শান্ত বাহিনী। প্রথম টি-20তে তো স্বাগতিকদের সামনে দাঁড়াতেই পারেনি লাল সবুজরা। রান করেছে মাত্র 127। এরপরও আবার খেলতে পারেনি পুরো 20 ওভার। অথচ সেই টার্গেট ভারত টপকে যায় 49 বল হাতে রেখেই। দুই দলের পারফরমেন্সেও ছিল বিস্তর ফারাক। বাংলাদেশের এমন হতশ্রী পারফরমেন্স দেখার পর কড়া সমালোচনা করলেন দেশটিরই সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া। ধ্বংস, আধিপত্যের শিকার, দফা রফা করে দিয়েছে। বাংলাদেশের ভাইরা তোমরা কি করছো? কেমন ক্রিকেট খেলছো? আসলে ভারতের আশেপাশেও আসতে পারেনি। এক পেশে বলতে যা বোঝায় ঠিক তাই। ম্যাচ কোথায়? এটা তো মিসম্যাচ ছিল। ভারতীয় টি-20 দলে নেই অভিজ্ঞ কোনো খেলোয়াড়। এমন একটি দলের সামনে পাত্তাই পেল না অভিজ্ঞ বাংলাদেশ। ব্যাটিং বোলিংয়ে স্পষ্ট হতাশা। টেস্ট সিরিজেও ছিল একই দশা। ভারতের বিপক্ষে বাংলাদেশের এমন পারফরমেন্স খুবই নিম্নমানের আখ্যা দিয়েছেন এই ক্রিকেট বিশ্লেষক।
এশিয়াতে আপনারা বাংলাদেশ তৃতীয় বা চতুর্থ সেরা দল হতে পারেন, কিন্তু ক্রিকেটে বেড়ে ওঠার যে ব্যাপারটা সেটা আপনাদের ক্ষেত্রে একদমই চোখে পড়েনি। আমি শুধু একটি ম্যাচের কথা বলছি না, টেস্ট সিরিজের কথা বলা যায়। চেন্নাইয়ে আমার 2টি সেশন মনে পড়ছে, তারপর থেকেই পারফরমেন্স নিম্নমুখী। প্রথম টি-20 ম্যাচের ব্যাটিং তো অপরিণামদর্শী, বেখেয়ালি ও লক্ষ্যহীন। বোলিং নিয়ে কথা যতটা সম্ভব কম বলাই ভালো। 3 ম্যাচ টি-20 সিরিজে জয়ের লক্ষ্যে মাঠে নেমে পেয়েছে হারের লজ্জা। 9 অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্যাচে কি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ? করতে পারবে কি দিল্লি জয়? প্রথম টি-20তে ভারতের কাছে বড় হারে বিধ্বস্ত বাংলাদেশ দল। সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে দিল্লিতে পৌঁছেছে টাইগাররা। ওপেনিং জুটির টানা ব্যর্থতা টিম ম্যানেজমেন্টের বড় দুশ্চিন্তা। গুরুত্বপূর্ণ ব্যাটারদের স্ট্রাইক রেটও সমস্যার নাম। রহমান পেয়ারের রিপোর্ট। রেখা ফোটানোর স্বপ্ন নিয়ে দিল্লিতে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ বাঁচিয়ে রাখার আশা। চন্ডিকা হাথুরু সিংহে ওপেনিং পজিশনে কার ওপর রাখবেন আস্থা? খেলা দেখলে মনে হয় বাংলাদেশি ব্যাটাররা প্রচুর হিট করছে, অথচ স্কোর কার্ড দেখলে মারার হিসাব মেলানো যায় না কিছুতেই। কেন এমন হয় শান্তদের? সে বিষয়ে কমেন্ট্রি বক্সে কথা বলেছেন রবি শাস্ত্রী। যেন এক একজন আন্দ্রে রাসেল, ট্রাভিস হেড কিংবা জস বাটলার, অথচ এই টিমের টপ অর্ডার কিংবা মিডল অর্ডার একজনেরও ক্যারিয়ার স্ট্রাইক রেট নেই 140-এর ঘরে। পরিসংখ্যানের ডিফেন্সিভ খেলার লক্ষণের সাথে ম্যাচের ব্যাটিং দেখার আবহ কিংবা অভিজ্ঞতা মেলে না কিছুতেই। ইন্টেন্ট তো পরিষ্কার পানির মতো পরিষ্কার, প্রত্যেকেই তো ব্যস্ত বলকে বাউন্ডারি ছাড়া করতে সারাক্ষণ। সংখ্যার সাথে ম্যাচের ছবির যে আকাশ পাতাল ফারাক, সেই রহস্যের জট খুলেছেন রবি শাস্ত্রী। সমস্যা বল জোরে হিট না করতে পারা নয়, টাইমিং এর সাথে না খেলতে পারা। ফাঁক ফোকর মানে গ্যাপ বের করতে না পারাটাই মূল গলদ। এবারের ফিফা উইন্ডোতে ফুটবল প্রেমীদের জন্য সুখবর হলো আর্জেন্টিনার জার্সি গায়ে প্রায় 3 মাস পর মাঠে ফিরতে যাচ্ছেন লিওনেল মেসি। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। খেলাটি শুরু হবে বৃহস্পতিবার দিবাগত রাত 3টায়। বিশ্বকাপ বাছাইয়ে লাতিন অঞ্চলের পয়েন্ট টেবিলে সবার উপরে আর্জেন্টিনা। 8 ম্যাচের 6টি জিতেছে কোচ স্কালোনির দল। বিশ্বকাপ বাছাই এরপর বলিভিয়ার বিপক্ষে খেলবে তারা। গুরুত্বপূর্ণ এই 2 ম্যাচের জন্য স্কোয়াডে ফিরেছেন দলের প্রাণভোমরা মেসি। সবশেষ মধ্য জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে চোটে পড়ার পর এবারে জাতীয় দলের হয়ে খেলবেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে মেসি ফিরলেও অস্বস্তি রয়েছে কোচ স্কালোনির। ফিফা থেকে 2 ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে দলে নেই গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এছাড়া চোটের কারণে শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েছেন স্ট্রাইকার পাওলো দিবালা ও ডিফেন্ডার মার্কোস আকুনা। এর আগে ফরওয়ার্ড নিকোলাস গঞ্জালেজও চোটে পড়েন। এমনকি ফিটনেস নিয়ে সংশয়ে রয়েছেন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। সবশেষ ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে চোটের কারণে মাঠ ছেড়ে উঠে আসেন এই লিভারপুল তারকা। লাতিন অঞ্চলে আর্জেন্টিনার পরে 16 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কলম্বিয়া। 15 পয়েন্ট নিয়ে 3 অবস্থান করছে উরুগুয়ে। ইকুয়েডর 11 পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। 1 পয়েন্ট কম পেয়ে 5-এ 5 বারে বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল। 8 ম্যাচ খেলে মাত্র 3টি জিতেছে সেলেসাও দল, হেরেছে 4 ম্যাচে, ড্র করেছে 1টিতে। আগামী 11 অক্টোবর শুক্রবার ভোর 6টায় চিলির মাঠে মুখোমুখি হবে ব্রাজিল। গ্রুপের সেরা হওয়ার গৌরব অর্জন করেছে ইতালি। রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই ফুটবল পাড়ায় নতুন খবর রটায় আর্জেন্টাইন দৈনিক পত্রিকা দিওরোলে। তারা জানায় 2 মহাদেশের 2 চ্যাম্পিয়ন দলের মধ্যে আয়োজন করা হবে একটি বিশেষ ম্যাচ। 2 মহাদেশের ম্যাচটির অবশ্য আরও একটি নাম আছে, ফিনালিসমো। ইতালিয়ান এই শব্দটির অর্থ হচ্ছে ফাইনাল। ইউরো ও লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন দলের ম্যাচের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কালে ওয়েফা সভাপতি বলেন, ওয়েফা ও কনমেবলের মধ্যে একে অন্যের পাশে দাঁড়ানোর ইতিহাস অনেক পুরনো, যেটা আমরা বিগত বছরগুলোয় আর্তেমিও ফ্রান্সি ট্রফি কিংবা ইন্টারটোটো কাপের সময় দেখেছি। গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমরা জাতীয় দলগুলো নিয়ে তেমন আরেকটি ট্রফি শুরু করতে যাচ্ছি, যেটি বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের আনন্দ হবে। 2028 সাল পর্যন্ত সমঝোতা চুক্তিটি সই করেছে ওয়েফা ও কনমেবল। লন্ডনে যৌথভাবে একটি অফিসও খুলবে ওয়েফা